প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রজিত বৈদ্য, সহকারী শিক্ষক বাজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আজ আবারও যুক্ত হয়েছি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস নেওয়ার জন্য। আমি আশা রাখি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, সুন্দর আছো, এটাই আমাদের কামনা বা প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়েই আমি তোমাদের কাছে একটা কথাই বলবো। আজ আমি যে ক্লাসটা নিব অষ্টম শ্রেণীর গণিতের একাদশ অধ্যায়ের তথ্য উপাত্ত, এই ক্লাসটি আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমি পার্ট 1-এই প্রবেশ করব এবং প্রবেশের শুরুতেই তোমাদের একটি কথা আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, সেটা হলো তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটি শেষ করার সাথে সাথে তথ্য এবং উপাত্ত বিষয়ে আজকের ক্লাসের যে নির্দেশাবলী, যে বিষয় সম্পর্কে তোমাদের জানানো হবে, অবগত করা হবে, তোমরা সবই বুঝতে পারবে এবং এই বিষয়ে অঙ্কের যতগুলো সমাধান আছে তোমরা নিজেরাই করতে পারবে। এই বিশ্বাস নিয়েই তাহলে আমরা আজকে শুরু করি আজকের ক্লাস। শ্রেণী অষ্টম একাদশ অধ্যায়ের তথ্য এবং উপাত্ত। আমরা চলে যাচ্ছি এই অধ্যায়ের শুরুতে। দেখো কিছু কিওয়ার্ড আছে যে সম্পর্কে আমাদের অবশ্যই অবগত হওয়া দরকার। আমরা জানবো এই অধ্যায় সম্পর্কে তথ্য কি, উপাত্ত কি, এবং তথ্য উপাত্ত সমন্বয়ে তৈরি হবে পরিসংখ্যান। পরিসংখ্যানের আরো বিভিন্ন আলোচ্য বিষয় থাকবে যেগুলো আমরা এই পরিসংখ্যান বা তথ্য উপাত্ত অঙ্ক করার ক্ষেত্রে নিয়মাবলী বা সূত্র হিসেবে ধরে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে জানি তথ্য কি। তথ্য বলতে আমরা বুঝি কোনো ঘটনা বা কোনো বিষয়কে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাই হলো তথ্য। অর্থাৎ পরিসংখ্যানে বর্ণিত কোনো বিষয় বা ঘটনার সংখ্যার সূচককেই আমরা তথ্য বলে থাকি। তথ্য পরেই আসে উপাত্ত। এই তথ্যগুলোকে আমরা মৌখিকভাবে বলতে পারি, আবার লিখিত রূপেও এটা প্রকাশ করতে পারি। যখন আমরা পরিসংখ্যানের ভাষায় এটাকে দেখানোর চেষ্টা করব, তথ্যের লিখিত রূপই হলো উপাত্ত। উপাত্তকে এভাবেও বলা যায়, কোন তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে উপাত্ত। আমরা একটু আরো ভালো করে দেখি তথ্য এবং উপাত্ত কি এবং তাদের সংজ্ঞা কি হবে। কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি। এ কারণে আমরা যখন গণিত বিষয়ের পরীক্ষা দেব, আমাদের এই গণিত বইটা 4টে বিভাগে বিভক্ত। ক বিভাগ পাটিগণিত, খ বিভাগ বীজগণিত, গ বিভাগ জ্যামিতি এবং ঘ বিভাগ হলো তথ্য উপাত্ত। এই ঘ বিভাগ থেকে আমাদের দুইটি প্রশ্ন আসবে পরীক্ষায়, সৃজনশীল, এবং সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। এবং এই অধ্যায় থেকে বহু নির্বাচনে 3টে প্রশ্ন আসে। তাহলে এই অধ্যায় থেকে মোট প্রশ্ন আসবে সৃজনশীল 2টা, একটার উত্তর দেওয়া লাগবে 10 নম্বর, এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 3টে, যার নম্বর হলো 3। 13 নম্বর আমরা এই অধ্যায় যদি কমপ্লিট করি, এই অধ্যায় থেকে আমরা অবশ্যই 13 নম্বর পাবো। এজন্য এই অধ্যায়ের গুরুত্ব খুবই বেশি। তো আমরা দেখি তথ্য কি। পরিসংখ্যানে বর্ণিত কোন বিষয় বা ঘটনার সংখ্যার সূচকই হলো তথ্য। তাহলে আমরা যদি কোনো ঘটনা বা কোনো বিষয়কে সংখ্যা দিয়ে প্রকাশ করি, সেই সংখ্যার সূচককে কি বলবো আমরা? তথ্য। উপাত্ত কি? কোন তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যা, কোন ঘটনা বা আমরা তথ্যকে যে সংখ্যা দিয়ে নির্দেশ করি, সেটাই হলো উপাত্ত। এবার দেখি আমরা পরিসংখ্যান কি। সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান। আমরা আবার একটি উদাহরণ দিকে ফিরে যাই। এখানে এই বিষয়গুলো আমরা একটু উদাহরণ দিয়ে দেখি, তথ্য, উপাত্ত এবং পরিসংখ্যান। একটু খেয়াল করে দেখো, এখানে 20টা সংখ্যা দেওয়া আছে, 25 থেকে শুরু করে 30। এই
পরিসংখ্যান বলতে আমরা বুঝি সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই একটা পরিসংখ্যান। বিষয়টাকে আমরা পরিষ্কার হলাম, তথ্য, উপাত্ত এবং পরিসংখ্যান। এরপরে দেখো এই উপাত্ত সমূহকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক, প্রাথমিক উপাত্ত, দুই, পরোক্ষ উপাত্ত। সরাসরি কোনো উৎস থেকে যদি উপাত্ত সংগৃহীত হয় তাদেরকে আমরা বলি প্রাথমিক উপাত্ত। এই বিষয়টা ক্লাস 7 এর বইও ছিল, তোমরা সেখানে জেনেছো। আবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে যাচ্ছি, কারণ এই সংজ্ঞাগুলো 5 নম্বর প্রশ্নে আসে। আর সরাসরি উৎস থেকেই এই উপাত্তগুলো সংগৃহীত হয় বলেই এই উপাত্ত সংখ্যার গ্রহণযোগ্যতা বা নির্ভরযোগ্যতা অনেক বেশি। 2 নম্বর উপাত্ত হলো পরোক্ষ উপাত্ত বা মাধ্যমিক উপাত্ত। পরোক্ষ উৎস থেকে যদি কোনো উপাত্ত সংগ্রহ করা হয় তাদেরকে বলি আমরা মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। আমরা একটু উদাহরণ দিলে এই বিষয়টা আরো স্পষ্ট হবে। যেমন দেখো, যদি আমি বলি অষ্টম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতের নম্বর ছিল নিম্নরূপ। আমি 20 জন শিক্ষার্থীর নম্বর বলে গেলাম। এটা হলো কি, আমরা কোন ক্লাসের অষ্টম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর গণিতের নম্বরটা জানতে পারি বা আমাদের যে তালিকা আছে সেখান থেকে আমরা নিতে পারি। এটাই হলো প্রাথমিক উপাত্ত, মানে সরাসরি আমরা নিতে পারবো, এই নম্বরটা নিতে পারবো আমাদের যে তথ্য বই আছে সেখান থেকে। আর পরোক্ষ উপাত্ত বলতে বুঝি আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যে তাপমাত্রা, এক বিগত বছরের কোন একটা মাসকে যদি আমরা ইন্ডিকেট করে বলি জানুয়ারি মাসের, বিগত বছরের জানুয়ারি মাসে পৃথিবীর 10টি দেশের তাপমাত্রা কি হতে পারে, এই বিষয়টা জানার জন্য বা এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য আমরা কিন্তু কোন একটা মাধ্যমের উপর নির্ভর করব যে এই তথ্যগুলো কোথায় পাওয়া যাবে। এই যে মাধ্যমের উপর নির্ভর করে তথ্য নেওয়া, এটাকেই বলি আমরা পরোক্ষ বা মাধ্যমিক উপাত্ত। এরপরে আসি, এই উপাত্ত সমূহ আবার বিভিন্ন ভাবে বিন্যস্ত থাকতে পারে। কখনো এলোমেলো থাকতে পারে, কখনো সাজানো থাকতে পারে, কখনো জোড় হিসেবে থাকতে পারে, বিজোড় হিসেবে থাকতে পারে। এই উপাত্ত সমূহকে এই সাজানোর উপর ভিত্তি করে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। এক, অবিন্যস্ত উপাত্ত, দুই, বিন্যস্ত উপাত্ত। আমরা এখন জানবো অবিন্যস্ত উপাত্ত কি বা অবিন্যস্ত বলতে আমরা কি বুঝি। দেখো, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 25, 45, 40, 20, 35, 30, 40, 41, 46, 20, 25, 30, 45, 42, 45, 47, 50, 30, 35, 30। এই যে 20টা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো প্রথমে শুরু হলো 25, পরেরটা হলো 45, আবার 40, আবার 20। তার মানে আমরা কি দেখতে পাই, এদের কোনো ধারাবাহিকতা নেই, সাজানোর কোনো ধারাবাহিকতা নেই, একটা বড় তো আরেকটা ছোট, এভাবে 20টা সংখ্যা দেওয়া আছে। যদি কোনো উপাত্ত এভাবে থাকে, ছোট বড়, তারপরে আবার ছোট আবার বড়, যদি মানের কোনো ক্রমে সাজানো না থাকে তখন আমরা সেই উপাত্তকে বলি অবিন্যস্ত উপাত্ত। তাহলে এই যে উপাত্তগুলো দেওয়া আছে আমরা কি দেখে বলতে পারবো এটা কিভাবে দেওয়া আছে বা এই উপাত্তকে আমরা কি উপাত্ত বলতে পারি? নিশ্চয় পারবে, এটা হলো কি অবিন্যস্ত উপাত্ত। যদি আমরা একটু এর সংজ্ঞাটা আরো পরিষ্কার করি, কোন উপাত্ত সমূহ যদি মানের কোন ক্রমে সাজানো না থাকে সেই উপাত্ত সমূহকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। তাহলে অবিন্যস্ত উপাত্ত যখন আছে অবশ্যই এদের বিন্যস্ত করা যায়। তাহলে বিন্যস্ত উপাত্ত কি হবে? কোন উপাত্তকে যদি মানের ক্রমানুসারে সাজানো যায়, মানের ক্রমানুসারে সাজিয়ে লেখা হয়, সেই উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত করতে বলি। তবে বিন্যস্ত করার ক্ষেত্রে, উপাত্ত সমূহ বিন্যস্ত করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়। একটা হলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো, আর একটা হলো মানের অধক্রমে সাজানো। তোমাদের প্রশ্ন আসে, কিছু উপাত্ত দেওয়া আছে, 5 নম্বর প্রশ্ন হলো উপাত্ত সমূহকে বিন্যস্ত করো। অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, উপাত্ত সমূহকে বিন্যস্ত করো। তখন কোনো ইন্ডিকেট দেওয়া থাকলো না যে উপাত্ত সমূহকে তুমি মানের ঊর্ধ্বক্রমে সাজাবে না মানের অধক্রমে সাজাবে। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো, যে মানের উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই অথবা মানের অধক্রমে সাজিয়ে পাই। এখানে দেখো, আমরা আবার একটা উদাহরণ দিয়ে বিষয়টা স্পষ্ট হয়। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, যে
সেক্ষেত্রে কি হবে 20 20 25 25 30 30 30 30 35 35 40 40 41 42 45 45 45 46 47 50। তাহলে এটা হলো বিন্যস্ত করার একটা পদ্ধতি, যে মানের ঊর্ধ্বক্রমে আমরা অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করে নিলাম। আবার ভিন্নভাবেও করা যায়, সেটা কি হবে মানের অধক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমের জায়গাটাই হবে তখন মানের অধক্রমে সাজিয়ে পাই। অধক্রমে সাজানো হলো মানগুলোকে বড় থেকে ছোট দিকে সাজানো। তারপরে বিপরীত ভাবে যদি আমি লিখে যাই, আমি যদি লিখে যাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 20 থেকে শুরু করে 50 এর শেষ, মানের অধক্রমে কি হবে 50 থেকে শুরু হয়ে 20 তে গিয়ে আমরা থামবো। তাহলে আমরা কোন অবিন্যস্ত উপাত্তকে যদি প্রশ্নে আসে যে মানের ক্রমানুসারে সাজাবো, তখন যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে সাজাবো। যদি উল্লেখ করে বলে অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, সেটাও আমরা করতে পারবো। যদি বলে মানের অধক্রমে সাজাও, সেক্ষেত্রেও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কোন উপাত্ত থেকে তাকে অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানো যায় এই বিষয়টা আমরা শিখলাম। সবাইকে এই বিষয়ে স্পষ্ট হয়েছে? এরপর দেখবো আমরা এই যে উপাত্ত সমূহ দেওয়া আছে, এই উপাত্ত সমূহ থেকেই আমরা নির্ণয় করতে পারি গড়, মধ্যক এবং প্রচুরক। উপাত্ত সমূহ থেকে গড়, মধ্যক এবং প্রচুরক। সেক্ষেত্রে আমরা আগে জানবো যে গড় কি, মধ্যক কি, প্রচুরক কি। আমরা একটু দেখে নিই যে যদি কিনা কখনো এরকম উপাত্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে গড় নির্ণয় করতে পারি। সংগৃহীত উপাত্ত সমূহের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে আমরা এই গড়টা নির্ণয় করব কিসের থেকে? উপাত্ত সমূহ থেকে। উপাত্ত সমূহ থেকে যদি আমরা গড় নির্ণয় করি, সংগৃহীত যে উপাত্ত দেওয়া আছে তাদের সমষ্টিকে উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো। তাহলে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া ছিল 20টা সংখ্যা, এই সংখ্যাগুলোর সবগুলোর যোগফল, 20টা সংখ্যার যোগফল এবং কয়টা সংখ্যা আমরা যোগ করে নিচ্ছি 20টা সংখ্যা, সেই 20 দিয়েই যদি আমরা ভাগ করি আমরা উপাত্ত থেকে গড় নির্ণয় করতে পারবো। বিষয়টা কি তোমরা বুঝেছো? এরপরে দেখবো আমরা কিভাবে উপাত্ত থেকে মধ্যক নির্ণয় করা যায়। আমরা তার আগে একটু জেনে নিই মধ্যক কি। মধ্যক হলো উপাত্ত সমূহের মধ্যমান। যে উপাত্ত দেওয়া থাকবে সেই উপাত্ত সমূহের মাঝে যে মানটা থাকবে সেটাই হলো মধ্যমান। উপাত্ত সমূহের মাঝে যে সংখ্যাটি অবস্থিত তাকে আমরা কি বলি? মধ্যক। এখন আমরা একটু খেয়াল করি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় কাজ করে। একটা হলো মধ্যকের যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেই উপাত্তগুলো জোড় সংখ্যায় আছে না বিজোড় সংখ্যায় আছে, মানে টোটাল যে উপাত্ত সমূহ আছে সেই টোটাল উপাত্ত সমূহ সংখ্যায় জোড়ে আছে না বিজোড়ে আছে। সংখ্যা কি 19টা আছে না 20টা আছে। সংখ্যা জোড় এবং বিজোড়ের উপর নির্ভর করে আমরা আবার মধ্যককে দুটো ভাগে ভাগ করি বা দুটো সূত্রে আমরা এদের সমাধান করি। আমরা যে উপাত্তগুলো এখানে দেখছি, এখানে উপাত্তর সংখ্যা দেওয়া ছিল 20। এক্ষেত্রে উপাত্ত সমূহ থেকে যদি আমরা মধ্যক নির্ণয় করি, আমাদেরকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো মধ্যক সমান, এটা জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক সমান n/2 ও n/2 যোগ 1তম পদ দুইটি মানের যোগফল ভাগ 2। মধ্যক যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, n/2 ও n/2 যোগ 1তম পদ দুটি মানের যোগফল ভাগ 2। এটা হলো জোড় সংখ্যার ক্ষেত্রে। উপাত্ত সমূহ যখন জোড়
উপাত্তর সংখ্যা কয়টি? 5টি। এদের আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই 2 3 5 7 9। আমরা সংখ্যায় কি দেখেছি যে মধ্যক হলো উপাত্ত সমূহের মধ্যমানই হলো মধ্যক, যে মানটা উপাত্ত সমূহের মাঝে অবস্থিত সেই হলো মধ্যক। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যে উপাত্ত সমূহ দেয়া আছে এই উপাত্ত সমূহ হলো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়টা খুবই সহজ। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মাঝে যে মানটা থাকবে, উপাত্তর বাম পাশ এবং ডান পাশে সমান সংখ্যক সংখ্যা থাকবে, আর মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই হলো উপাত্তের মধ্যক। তাহলে আমরা উপাত্ত থেকে কিভাবে গড় নির্ণয় করা যায়, উপাত্ত থেকে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় সেটা দেখলাম। এবার আমরা দেখব উপাত্ত থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়। আমরা তার আগে একটু দেখে নেব প্রচুরক কি। কোন উপাত্তে যে সংখ্যাগুলো সর্বাধিকবার থাকবে, সর্বাধিকবার যে সংখ্যাগুলো থাকবে উপাত্তে সেটাই হলো প্রচুরক। তাহলে আমরা এখানে যে 20টা সংখ্যা নিয়ে নিয়েছি উপাত্তের ক্ষেত্রে, এই 20টা সংখ্যার মধ্যে সর্বাধিকবার আছে কোন সংখ্যাটি বা একাধিকবার আছে কোন সংখ্যাটি, এটাই হবে এই উপাত্তের প্রচুরক। তোমরা কি বলতে পারবে যে এই উপাত্ত সমূহের মধ্যে প্রচুরক কি হবে? নিশ্চয়ই পারবে, তাই না? আমরা একটু দেখে নিই কোন সংখ্যাটা এই উপাত্ত সমূহের মধ্যে কোন সংখ্যাটা সবথেকে বেশি বার আছে। আমরা একটু দেখি 20 আছে 2 বার, 25 2 বার, 30 আছে 1 2 3 4 বার, 35 2 বার, 40 2 বার, 41 42 একবার করে, 45 3 বার, 46 একবার, 47 একবার, 50 একবার। তাহলে আমাদের এই সংখ্যাটাই 30 সংখ্যাটাই সর্বাধিকবার আছে, 4 বার আছে। তাহলে এখানে প্রচুরক হবে কি? 30। তাহলে আমরা উপাত্ত থেকে সহজে প্রচুরক নির্ণয় করতে পারবো। কোন উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার থাকবে সেটাই হবে তার প্রচুরক। এখানে একটু বলে রাখা ভালো, যদি কিনা এই 30 সংখ্যা এখানে 4 বার আছে, 45 সংখ্যা 3 বার আছে, যদি 45 সংখ্যা 3 বার 4 বার থাকতো, 30 এবং 45 এই দুটো সংখ্যা যদি 4 বার করে থাকতো তখন প্রচুরক কি হতো? তখন প্রচুরক হতো 30 এবং 45 দুটোটাই। আর একটু জানি আমরা, যদি কোন সংখ্যায় একাধিকবার না থাকতো, এখানে সবগুলো সংখ্যায় একবার করে আছে, তখন প্রচুরক কি হবে? সেক্ষেত্রে প্রচুরকের মান হবে 1 বা কোনো প্রচুরক নেই। আমরা এবার দেখি এই উপাত্ত থেকে কিভাবে সারণীতে যাওয়া যায়, গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করা যায়। কারণ আমাদের সৃজনশীল খ নম্বর প্রশ্নগুলো এরকম উপাত্ত দেওয়া থাকে, উপাত্ত থেকে ক নম্বরে থাকে কিছু সংজ্ঞা বা সূত্র, আর খ নম্বর প্রশ্ন থেকে উপাত্ত থেকে সারণী তৈরি করো এবং গড় নির্ণয় করো অথবা মধ্যক নির্ণয় করো। আমরা দেখবো এই উপাত্তগুলো দিয়ে কিভাবে সারণী তৈরি করা যায়। উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার ক্ষেত্রে আমাদের আবার 4টে ধাপ অতিক্রম করা লাগে। 4টে ধাপ হলো পরিসর নির্ণয় করা, শ্রেণী ব্যক্তি নির্ণয় করা, শ্রেণী সংখ্যা নির্ণয় করা এবং শ্রেণী ব্যবধান নির্ণয় করা। তাহলে আমরা যখন উপাত্ত থেকে কোনো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের যে ধাপগুলো অবলম্বন করতে হয় আমি একটু ধারাবাহিকভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের উপাত্ত দেওয়া আছে 20টা। আমরা যাবো এই উপাত্ত থেকে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাদের একটা সারণী তৈরি করে নেওয়া লাগবে। সারণীটা দেখো পাশে আমি আগে থেকে এঁকে রেখেছি তোমাদের সুবিধার জন্য। সারণীতে থাকবে শ্রেণীব্যাপ্তি, ক্যালি চিহ্ন, গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি কি এটা তো আমরা জানি না, কোথা থেকে আসে, কিভাবে আসে, ক্যালি চিহ্ন বা কি, গণসংখ্যা কোথা থেকে আসবে। দেয়া আছে 20টা উপাত্ত, আমি এটা এখন কিভাবে করব। আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। যখন আমরা উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো পরিসর নির্ণয় করা। কি নির্ণয় করা? পরিসর নির্ণয় করা। পরিসর। এখন দেখো পরিসরটা আমরা কিভাবে নির্ণয় করব। যে উপাত্ত দেওয়া থাকবে সেই উপাত্তর ভিতরে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানটা আমরা খুঁজে নেব আগে, এবং পরিসরের যে সূত্র আছে সেই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করে দেব। পরিসর নির্ণয়ের সূত্রটা হলো, যে উপাত্ত দেওয়া থাকবে উপাত্ত সমূহের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1, এটাই হলো পরিসর নির্ণয়ের সূত্র। তাহলে আমরা একটু লিখে যাই পরিসর নির্ণয়ের সূত্র। সর্বোচ্চ
মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। আমরা যদি এখন মান বসাই, সর্বোচ্চ মান দিয়ে আছে কত এখানে 50 বিয়োগ সর্বনিম্ন মান 20 যোগ 1 সমান 30 যোগ 1 সমান 31। এরপর দেখো আমরা যাব পরিসরের পর শ্রেণী ব্যাপ্তি। ক্লাস 8 এর ক্ষেত্রে বেশিরভাগই সময় এই শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে, হয় শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে, অথবা শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে, অথবা শ্রেণী ব্যাপ্তি 15 নিয়ে গণ সংখ্যা নিবেশন সারণী তৈরি করো। যদি শ্রেণী ব্যাপ্তি এরকম উল্লেখ করা থাকে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গণ সংখ্যা নিবেশন সারণী তৈরি করো, সেক্ষেত্রে কি হবে, শ্রেণী ব্যাপ্তি এরকম যদি দেওয়া থাকে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা। আবারও খেয়াল করো, তাহলে আমরা গণ সংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য কয়টা ধাপ অতিক্রম করবো? 4টে। পরিসর নির্ণয়, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী সংখ্যা এবং ট্যালি চিহ্ন। পরিসর আমরা নির্ণয় করে নিলাম শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে। যদি এরকম কথা উল্লেখ থাকে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে, তখন শ্রেণী ব্যাপ্তিটা বের করার প্রয়োজন নেই। শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে বা শ্রেণী ব্যাপ্তি 10 নিয়ে এরকম উল্লেখ থাকলে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে আমরা সরাসরি চলে যাবো শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি? সেক্ষেত্রে আরেকটা সূত্র আছে শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা যদি নির্ণয় করার কথা বলা হয়, সূত্র হলো কি, শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। আমরা এখন মান বসাই। পরিসর ছিল আমাদের 31, শ্রেণী ব্যাপ্তি 5 সমান 530। 530 কত আসে আমাদের? 6.2। সেক্ষেত্রে আমরা একটু এখানে মনে রাখবো শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশে থাকবে না, একে অবশ্যই পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। 6.2 তার মানে 6 থেকে বেশি, তাহলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা কত নেব? 7। তাহলে এখানে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে? 7। 6.2 নয় 7। তাহলে আমরা পরিসরে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করে পাওয়া গেল 6.2, লিখলাম 7। কেন? কারণ এই জায়গাটাই আমরা মনে রাখবো যে আমাদের যদি কখনো শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে আমরা তাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবো। পূর্ণ সংখ্যা কোন পূর্ণ সংখ্যা হবে? ভাগ করার পরে যে ভগ্নাংশ পাওয়া যাবে সেই ভগ্নাংশের পরবর্তী পূর্ণ সংখ্যা, মানে 6.2 এর পরের পূর্ণ সংখ্যা হলো 7। তাহলে আমরা শ্রেণী সংখ্যা কত পেয়ে গেলাম? 7। এবার আমরা এই শ্রেণী সংখ্যা, যে শ্রেণী সংখ্যা কত হবে আমরা দেখে নিলাম। এই কতগুলোকে যদি গণ সংখ্যা নিবেশনে সাজাই 7টা। শ্রেণী ব্যাপ্তি কত থাকবে? 5। আমরা এখন সারণীতে এই উপাত্ত সমূহকে সাজাই। সারণীতে উপাত্ত সমূহ সাজানোর ক্ষেত্রে আমাদের প্রথম যে শ্রেণী থাকবে সেই শ্রেণীর প্রথম যে মানটা পড়বে সেটা হলো উপাত্ত সমূহের সর্বনিম্ন মান। দেখি উপাত্ত সমূহের সর্বনিম্ন মান কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, লিখলাম 20। 20 থেকে এই সর্বনিম্ন মান 20, সর্বোচ্চ মানটা কত হবে এই শ্রেণী? সেটা নির্ভর করবে কিসের উপরে? শ্রেণী ব্যাপ্তির উপরে। শ্রেণী ব্যাপ্তি কত ধরে নিয়েছি আমরা? 5। তাহলে আমরা গুণে যাব 20, 21, 22, 23, 24। তাহলে আমাদের এই শ্রেণীর উচ্চ সীমা কত হবে? 24। তাহলে আমরা এখান থেকে আরেকটু দেখব, কোন শ্রেণীর ছোট মান বা তার পূর্ববর্তী মানকে বলা হয় তার নিম্ন সীমা, এবং ঊর্ধ্ব সীমা বলা হয় কাকে? যে মানটা বেশি থাকে বা বড় থাকে তাকে বলি আমরা ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা। এই ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমার পার্থক্যই হলো শ্রেণী ব্যাপ্তি। এরপরে আসি আমরা পরবর্তী শ্রেণীতে। পরবর্তী শ্রেণী আমাদের কত থেকে শুরু হবে? 25 থেকে
আমরা একটু দেখা যাই 25 থেকে 25, 26, 27, 28, 29 এরপরে শুরু হবে 30 থেকে 34, এরপরে শুরু হবে 35 থেকে 39, এরপরে শুরু হবে 40 থেকে 44, এরপরে 45 থেকে 49, এরপর 50 থেকে 54। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি দেখে নিলাম। এরপরে দেখো আমরা এখানে একটা ঘর লিখে রেখেছি, সেটা হলো ট্যালি চিহ্ন। এই ট্যালি চিহ্নটা আমরা কিভাবে বসাবো এখন, এটাই হলো আমাদের জানার বিষয়। মানের ঊর্ধ্বক্রমে আমরা যে উপাত্তগুলোকে সাজিয়েছি, এই উপাত্তগুলোকে আমরা এখন এই ঘরে বসাবো। যে চিহ্নের সাহায্যে বসাবো সেই চিহ্নটাই হলো ট্যালি চিহ্ন। আমরা একটু দেখি, আমাদের প্রথম উপাত্ত দেওয়া আছে কত, 20। আমাদের এই ঘরে রেঞ্জ আছে কত, 20 থেকে 24 পর্যন্ত। 20 থেকে 24 পর্যন্ত সকল সংখ্যা এই ঘরে বসতে পারবে। তাহলে আমাদের প্রথম সংখ্যা দেওয়া আছে 20, এটা বসবে প্রথম ঘরে। আবার দেওয়া আছে 20, এটাও প্রথম ঘরে। এটাই হলো আমাদের ট্যালি চিহ্ন। এরপরের সংখ্যা দেওয়া আছে কত, 25। 25 এ ঘরেই শুরু, 25 থেকে 29 পর্যন্ত সংখ্যাগুলো সব এখানে বসবে। তাহলে 25 একটা এখানে কাটবো, আমি এখানে একটা দাগ দেবো। পরে আবারও 25 আছে, দিলাম আর একটা দাগ। আর কি আছে নাকি? তাহলে আমাদের 20 20 থাকলো প্রথম ঘরে, 25 25 দ্বিতীয় ঘরে, দ্বিতীয় শ্রেণী। এরপর দেখো 30 30 30 30। আমাদের এই ঘরের রেঞ্জ কত থেকে, 30 এর থেকে 34 পর্যন্ত। তাহলে আমাদের 30 আছে 4টা, তাহলে এই ঘরে ট্যালি চিহ্ন হবে 4টা। পরের ঘর থেকে আমাদের 4টা 30 নেওয়া হয়ে গেল। এরপর দেখি পরের ঘরের রেঞ্জ আছে 35 থেকে 39 পর্যন্ত। আমাদের 35 একটা আছে, 2টা আছে, এই ঘরে ট্যালি চিহ্ন হবে 2টা। এরপর দেখি পরের ঘর আছে 40 থেকে 44, 40 আছে 2টা, 2টা 40। আবার 41 আছে, এই ঘরে যাবে। 42 আছে, এই ঘরে যাবে। তাহলে 40 থেকে 44 পর্যন্ত ট্যালি চিহ্ন কয়টা হবে, 4টা। এরপর দেখি আমরা 45 থেকে শুরু 49 পর্যন্ত। 45 একটার জন্য একটা ট্যালি চিহ্ন, 45 আরেকটার জন্য দ্বিতীয় ট্যালি চিহ্ন, 45 তৃতীয় 45 এর জন্য আরেকটা ট্যালি চিহ্ন, 46 এর জন্য আরেকটা ট্যালি চিহ্ন, 47 এর জন্য একটা ট্যালি চিহ্ন হবে, কিন্তু সেটা আমরা এইভাবে দেব, আর আগে দেব। যখন আমাদের 4 এর অধিক হবে তখন আমরা এইভাবে আড়াআড়ি 5টা এইভাবে দেব। এরপরে আমাদের বাকি আছে 50, 50টা এইভাবে বলবে। এবার এই ট্যালি চিহ্ন দেখে দেখেই আমরা গণসংখ্যা বসাতে পারবো। তাহলে আমাদের গণসংখ্যার ঘরে প্রথম ঘরে গণসংখ্যা কত হবে, ট্যালি চিহ্ন যে কয়টা হবে গণসংখ্যা সে কয়টাই হবে। 2, একইভাবে দ্বিতীয় ঘরে 2, তৃতীয় ঘরে 4, চতুর্থ ঘরে 2, পঞ্চম ঘরে 4, ষষ্ঠ ঘরে 5, সপ্তম ঘরে 1। আমাদের মোট উপাত্ত ছিল কয়টা, 20টা। তাহলে আমরা দেখি ট্যালি চিহ্ন 20টা আছে, আর আমাদের গণসংখ্যার যোগফল 20 আছে। তাহলে আমরা উপাত্ত থেকে এভাবেই গণসংখ্যা নিরসন সারণী তৈরি করতে পারি। বিষয়টা কি তোমাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি? যদি তোমরা আমার ক্লাসটা বুঝে থাকো তাহলে পরবর্তী দিন আমি আবারও তোমাদের সাথে যুক্ত হব পরবর্তী পার্ট 2 নিয়ে। এবং আজকে আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব, বাড়ির কাজটা তোমরা একটু তুলে নাও। বাহাত্তর, 85, 78, 84, 78, 75, 69, 68, 88, 80, 74, 77, 79, 69, 74, 73, 83,
65 75 69 63 75 86 71 দেখো কত দেয়া আছে। এখন কাজ হলো শ্রেণীব্যাপ্তি 5 দিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এটা হলো তোমাদের বাড়ির কাজ। শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি 5 দিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সারণী তৈরি। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে।